আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচন তো এতদিনে হচ্ছে, এটা আমি 1-1.5 বছর আগে, 1 বছর না আরো আগে 2 বছর আগেও পোস্ট দিয়েছি যে আবারও যদি নির্বাচন হয় সেখানে মমতা ব্যানার্জি ক্ষমতায় যাবে। তার মানে এই না যে আমি তাকে পছন্দ করি। আমি বলেছি আমার এই অনুমান যাতে ভুল হয়, ভুল হলে আমি বরং খুশি হব। কিন্তু আবার আপনি তো শুধু এদের কথা বলেন, বামপন্থীরাও দাবি করতেছে তারা পাশ করবে, যদিও তারা শূন্য। এমনকি বাংলাদেশে বামপন্থীরা পোস্ট দিয়ে বসেছে যে তারা ধরে নিয়েছে পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় আসতেছে। কেউ কারো সে কম নয়, শুধু আমি দাবি করা বাদ রাখছি। কারণ আমি তো ইলেকশন করতেছি না, আমিও দাবি করতাম, আমিও পাশ করছি। তো ভারতে পশ্চিমবঙ্গে এইবার যে ভোটের পরিমাণ, সেটা দেখে বোঝা যাচ্ছে একটা পরিবর্তন হচ্ছে। সেটা কোন দিকে বোঝা বড় মুশকিল। এখন কেউ যদি মনে করে যে না বিজেপিকেই ভোট দিচ্ছে, হতে পারে। আবার উল্টো হতে পারে, কেউ যদি মনে করে না উল্টো তৃণমূলকেই ভোট দিচ্ছে, সেটাও হতে পারে। আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে আপনার চ্যানেলে মত বলেছি, সেখানে অনেকেই আমার মতের বিরোধিতা করেছে। এই বিষয়ে আমি ভিডিও বানিয়েছি, সেখানেও আমার মতের অনেকেই বিরোধিতা করেছে। আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, সেখানেও বিরোধিতা করেছে অনেকে। কেউ আমাকে ব্যক্তিগতভাবে ফোনও করেছে এবং ব্যক্তিগতভাবে মেসেজও দিয়েছে যে না, এবার আপনার অনুমান ভুল হবে, এবার বিজেপি ক্ষমতায় আসতেছে, আমাকে কেউ কেউ বলেছে। কিন্তু আমি আমি তো বলেছি আমার অনুমানটা ভুল। আমার ধারণা মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসতেছেন, মানে তৃণমূল আসতেছেন। কারণটা কি, আমার বিবেচনাটা কি? অনেকেই মনে করতেছে বিজেপি ক্ষমতায় চলে আসতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না। কারণ ভারতের যারা মুসলমান তারা বিজেপিকে কখনো ভোট দিবে না। উত্তরপ্রদেশের যোগীকে তারা কোনোদিনই ভোট দিবে না। আসামের মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছে যে আমার জন্য মুসলমানরা কিডনি দিবে দরকার হয়, কিন্তু ভোট দিবে না। এটা আমার কথা না, উনি জাতীয় ন্যাশনাল টিভিতে সেই কথা বলেছেন। নরেন্দ্র মোদীর জন্য কোনো মুসলমান কিডনি দেবে এটা আমি বিশ্বাস করি। দিতে পারে, মানবিক কারণে দিতে পারে, যোগী জিকেও দিতে পারে, হেমন্ত জিকেও দিতে পারে। যাকে আমি হেমন্ত সাহেব সম্পর্কে আমি লিখেছি যে অদূর ভবিষ্যতে যারা 3 জনের নাম লিখেছিলাম আমি প্রধানমন্ত্রী হতে পারে, তার তিনি একটা হেমন্ত শর্মা। তিনি বলেছেন যে তাকে ভোট দিবে না। তো তৃণমূলকে তাহলে কি পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজেপিকে ভোট দিবে আপনি মনে করেন? প্রশ্নই আসে না। জাতীয় নির্বাচনে এই যে নির্বাচনে ক্ষমতায় আসলো বিজেপি, তারা আশা করেছিল তারা 400 আসন পাবে। কেন আশা করেছিল? কারণ তারা মুসলমানের জন্য অনেক কিছু করেছিল। কিন্তু তারা কি 400 আসন পেয়েছিল? পায়নি। নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি। অনেকেই তো ভেবে নিয়েছিল তিনি ফেল করবেন, অবশ্য আমি লিখেছিলাম তিনি পাশ করবেন। কিন্তু আমার ধারণা ছিল আরো বেশি আসনে নরেন্দ্র মোদীজির জেতার কথা ছিল। কম হয়েছে আমার হিসেবে, বা বিজেপির হিসেবেও সেটা কম হয়েছে। মুসলমানরা ভোট দেয়নি। তেমনি পশ্চিমবঙ্গের কোনো মুসলমান বিজেপিকে ভোট দিবে না, কারণ তারা মানসিকভাবে পাকিস্তানি। পশ্চিমবঙ্গের যত মুসলমান দেখবেন 95% মানসিকভাবে পাকিস্তানি। আর যারা উর্দুভাষী তারা 100% পাকিস্তানি, তারা ভারতীয় না। তারা মানসিকভাবে খোদ ভারতীয় না। তারা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট খেলা হলে তারা পাকিস্তানের পক্ষ নেয়। শুধু তাই না, ভারত পাকিস্তান খেলা হইলেও ভারতের যারা উর্দুভাষী তারা পাকিস্তানের পক্ষ নেয়, প্রকাশ্য, গোপনে না। ঘরের মধ্যে তো থাকেই, ঘরের বাইরে স্টেডিয়ামে এসে পাকিস্তানের পতাকা ওড়ায়। তো সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে ইমাম খোমেনির পোস্টার লাগানো আছে, আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমার কাছে ভিডিও, ছবি সবই পাঠানো হয়েছে। আমি অবাক হয়ে গেছি। টাউর বিশাল পোস্টার বানিয়ে ইমাম খোমেনির ছবি লাগিয়ে রেখেছে এই তেহরানের কসাই। যদিও আমার 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 সহ-আলোচক আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন ওই কসাই বলার কারণে। সেই খোমেনির ছবি লাগিয়ে রাখছে যারা, নরেন্দ্র মোদীর ছবি তারা লাগাবে? একটা উদাহরণ দেই আপনাকে। এই যে ভারতের মুর্শিদাবাদে, কলকাতার মুর্শিদাবাদে যে ইমাম খোমেনির, আমার ভাষায় কসাই খোমেনি আর আমার সহ-আলোচকের ভাষায় ইমাম খোমেনি, এই যে তার ছবিটা, সে যাই হোক, খোমেনি তেহরানের কসাই হোক আর ইমাম খোমেনি হোক, তার ছবিটা টাঙ্গিয়েছে তারা। বাংলাদেশের বাংলাদেশের কোন মন্দিরের সামনে আপনি যদি কেউ, কোনো হিন্দু নরেন্দ্র মোদী আর যোগীর ছবি টানায় আর বলে এরাই তো আমার রাহাবার, সে মন্দিরের অস্তিত্ব থাকবে না বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব থাকবে? রাষ্ট্রদ্রোহ মামলা তো হবেই। তো সেই পশ্চিমবঙ্গের মুসলমানেরা বুঝি, তা আবার উর্দুভাষী, তারা বুঝি বিজেপিকে ভোট দিবে? কেউ দিবে না।
ওই যে ইসলামী নাম দিছে না, ইসলামী সেকুলার পার্টি, হাস্যকর ব্যাপার। মানে কাঁঠালের আম সত্য, সোনার পাথর বাটি, ইসলামের দলের নামের সাথে ইসলামী সেকুলারিস্ট পার্টি, হাস্যকর ব্যাপার। বাংলাদেশে আবার সেই মৌলবীরা ইসলামের, তারা আবার এখানে সেই মৌলবীরাই একই সিলেবাস পড়া বাংলাদেশে বলে যে সেকুলারিজম হারাম, আর পাকিস্তানে, ভারতে সেটা, বাংলাদেশে পাকিস্তানে যেটা হারাম, আর সেটা পশ্চিমবঙ্গে সেই পার্টির নামে মৌলবীরা দল বানায়। তো এখানে বুঝেন বাটপাইটা কোথায়। কোনো মুসলমান পশ্চিমবঙ্গে বিজেপিকে ভোট দিবে না। সুতরাং সেই হিসেবে কি বলে, আমার সাউন্ড কম? আচ্ছা, ধন্যবাদ এটা মনে করার জন্য, খেয়াল করিনি তো। আমার তো সাউন্ড কম হওয়ার কথা না। ফরিদ ভাই আপনাকে বলি, আজকে একটা খবরে দেখলাম সংবাদ প্রতিদিন, ওরা বলছে দিল্লি থেকে কেজরিওয়াল, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী, তিনি আসছেন এই পশ্চিমবঙ্গে মমতাজির পক্ষে প্রচার চালাতে। হতেই পারে, কারণ এরকম হলো কেন? চোরায় চোরায় হালি এক চোরা বিয়ে করে আরেক চোরা শালি। ওইখানে বিজেপি তাকে দাগা দিয়েছে, মাফলার ম্যানকে ওইখানে ফেল করাইছে। তো সেইখানে সে এখন ওই বিজেপিকে ফেল করানোর জন্য তিনি এখানে আসতেই পারেন পশ্চিমবঙ্গে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যেটা বলতেছিলাম যে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস অল, এখানে যদি বিজেপি জিতে তাহলে ধরে নিবেন সকল দল পরাজিত হয়েছে, কারণ সব দল মিলে বিজেপিকে হারাতে চাইছে, সব দল মিলে। তবে ফরিদ ভাই এবার কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে অনেক বড় হাইপ উঠেছে, কিন্তু এতে ভোটে প্রভাব কিছুটা পড়েনি তা কিন্তু না। আবার এই যে 92 লাখ বা 91 লাখ এই যে মানুষ যেটা এসআইআর এর মাধ্যমে যাদের ভোটাধিকার বাতিল করা হয়েছে, তাদের কেউ মারা গেছে হ্যান ত্যান ছাড়াও কিন্তু জীবিত অনেক মানুষও কিন্তু বাদ পড়েছে। এরপরেও আমি বলে দেই এরপরেও ভোটের যে কাস্টিং এর কথা শোনা যাচ্ছে 90% বেশি, কোথাও 92-93% ভোট কাস্টিং হয়েছে। মানে আমার কাছে কেমন অবিশ্বাস্য মনে হয় এই যে ভোটারদের যে জোয়ার, ভোট কেন্দ্রে যে উৎসব মুখর পরিবেশে যাওয়া, আবার দেখা গেল দাঙ্গা হাঙ্গামাও অন্যবারের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই সামান্য, যেটা অবজার্ভ করেছি। একটা পরিবর্তন কি ঘটতে চলেছে এখানে, কিন্তু একটা ঘুটঘুটে অবস্থা বিরাজ করছে যে এত ভোটার কেন্দ্রে উঠে গেল, আসলে ভোটের ফল কি হবে? আপনার কথা ঠিক আছে, আমিও বরং ভয়ে ছিলাম যে অনেক মানুষ মারা যাবে। 24 ঘন্টা এখনো মারা যায় নাই, এবং সময় অপেক্ষা করে না, সময় আছে। ভোটের পর ফলাফলের পরে আবার কি ঘটে। তবে মমতা ব্যানার্জি যদি পরাজিত হয় একটা দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে এই তৃণমূলের পক্ষ থেকে। আর যদি তৃণমূল জিতে যায় তাহলে দাঙ্গা হবে না, বিজেপির লোক সব আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, কারণ তারা জানে তাদের উপর কি ধরনের মেসাগার শুরু হবে। আমরা গতবার দেখেছি তৃণমূলের যারা পান্ডা তারা বিজেপির লোকদের ঘর থেকে ধরে নিয়ে আসবে যদি বিজেপি তৃণমূল পাশ করে। বিজেপি তা করবে না, কারণ বিজেপি চাইবে ক্ষমতা যদি পায় তাহলে তারা স্বাভাবিকভাবে দেশ, তার রাজ্য পরিচালনা করার চেষ্টা করবে। আর আমি যেটা বলতেছি, কেজরিওয়ালকে আনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে একটু চাপে আছে। এই আপনি যে কথাটা বলেন এটা আমি জানি না, এই মাফলার ম্যানকে আনার কারণ হলো নিশ্চয়ই মমতা ব্যানার্জি ফোন দিয়েছে যে দাদা আমাকে হামকো বাঁচাও, হাম তো গয়া। এটা কিছু না, যদি এটা আমি জানি না। এর মানে সে ভয় পেয়ে গেছে, তাকে আনতে হচ্ছে। ঠিক আছে, সবাই সবার কৌশল অবলম্বন করবে। নরেন্দ্র মোদীজিকে দেখলাম 10 টাকার ঝালমুড়ি খাইলো, সেই ঝালমুড়ি খাওয়ার ঝাল পুরো ভারতে বিজেপি বিরোধীদের গায়ে লেগে গেছে। ঝালমুড়ি খেলে নরেন্দ্র মোদীজি ভারতের প্রধানমন্ত্রী, এই ঝাল মমতার লাগলো, এই ঝাল অন্যান্য দলের লাগলো, কলামিস্টের লাগলো, ওটা তারপর আপনার ইউটিউবারদের লাগলো, অনেকের গায়ে ঝাল লেগে গেছে। যাই হোক, সবাই যার যার মতো চেষ্টা করবে। যেরকম বিজেপির একেবারে হেভিওয়েট নেতারা এসেছেন প্রধানমন্ত্রী সহ, তেমনি কেজরিওয়ালকে এনে চেষ্টা করবে। এর আগে মিমের নেতা এসেছিলেন আসাদুদ্দিন ওয়াইসি, এই হুমায়ুন কবিরের মতো একটা আউটকে পাশ করানোর জন্য। এখন তিনি পাশ করবেন কিনা আমরা জানি না, কারণ 48 ঘন্টা না যাইতে বা 72 ঘন্টা তার দলের জোট ভেঙে গেছে। আবার সেই হুমায়ুন আবার বাবরি মসজিদের বানানোর বাটপার, সে আবার হুমকি দিয়েছে যে সেখানে নাকি তৃণমূলকে নীল করে দিবে, আবার তৃণমূল উল্টা বলেছে তাকে নীল করে দিবে। আসলে সারা ভারতের সকল রাজ্য নিয়ে আপনি হিসাব নিকাশ অনেকটা অনুমান করে বলে দিতে পারবেন, বা আমিও পারবো।
একটা সময় আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে বিশেষ করে বদিউল আলম মজুমদার সুজনের সম্পাদক তিনি নির্বাচন মানে সুশাসন এগুলো নিয়ে অনেক কথা বলেছেন, অনেক মানে জ্ঞান গর্ভ আলোচনা করেছেন, সরকারের সমালোচনা করেছেন, সরকারের তীব্র সমালোচনা করতে আমরা দেখেছি। পরবর্তীতে ইউনূস সরকার আসার পরে দেখলাম যে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মধ্যে তিনিও ঢুকে গেলেন এবং প্রফেসর ইউনূসের সংস্কার কার্যক্রমের মধ্যে তাকে অন্যতম একজন ফিগার হিসেবে আমরা দেখলাম। এরপরে এখন প্রফেসর ইউনূসের সরকার যখন চলে গেছে, বিএনপি সরকার তখন বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের বয়ান তিনি দিচ্ছেন, কিন্তু প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে একটি সরকার বিরোধী কোনো আলাপ তার মুখে আমরা শুনিনি। সেই আলোচনায় পরে আসছি। এখন তিনি নতুন করে যেটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি নাকি লুটেরার সঙ্গী, লুটেরার সহযোগী, লুটপাটকারী যারা তাদের সহযোগী, তার জেলে থাকার কথা। তিনি আছেন বঙ্গভবনে। বঙ্গভবনে কিভাবে আছেন জেলে না থেকে সেই প্রশ্ন করেছেন। অর্থাৎ তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি লুটপাটকারীদের, লুটেরাদের সহযোগী ছিলেন এবং তিনি একেবারে নিজ হাতে লুটপাট করিয়েছেন বিভিন্ন লুটপাটকারীদের দিয়ে, সুতরাং তার জেলে থাকার কথা, কিন্তু তিনি বঙ্গভবনে আছেন। এই যে বক্তব্য, এই বক্তব্যটায় তিনি কি বললেন সেটা একটু বোঝার চেষ্টা করব। পাশাপাশি কে কার সহযোগী, কার জেলে থাকা উচিত, কার শাস্তি হওয়া উচিত এবং বাংলাদেশের সাংবিধানিক প্রধান মহামান্য রাষ্ট্রপতি সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধা না রেখে এই বক্তব্য তিনি কেন দিচ্ছেন, কিংবা প্রফেসর ইউনূস সরকারের আমলে এই বক্তব্যগুলো তিনি কেন দেননি, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এই সুযোগ সন্ধানী ধান্দাবাজেরা সময় সুযোগ বুঝে নিজেদের মতো করে যে বয়ান তৈরি করেন এবং সুশীল সমাজের নামে যে বয়ান সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন, তার পেছনে প্রতিটা স্টেপে স্টেপে থাকে তাদের স্বার্থ নাকি দেশের স্বার্থ, সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, বলছিলাম বদিউল আলম মজুমদারের কথা। তিনি সুজন থেকে একটা জরিপ করেছিলেন। সেই জরিপে রেজাল্ট তিনি দেখিয়েছিলেন বাংলাদেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। যে পিআর পদ্ধতিতে ভোট জামাত ইসলামের দাবি ছিল, এনসিপিরও শেষ পর্যন্ত দাবি ছিল না, জামাতের দাবি ছিল। এবং সুজনের থেকে জরিপ করে দেখানো হলো যে বাংলাদেশের 70% লোক পিআর পদ্ধতিতে ভোট চায়। তখনই এই বদিউল আলম মজুমদারের মুখোশ উন্মোচিত হলো, কারণ বাংলাদেশের 10% মানুষও জানে না পিআর পদ্ধতিতে ভোট বলতে আদতে কি, পিআর পদ্ধতি কি সেটা বাংলাদেশের 10% কেন 5% মানুষও জানে না। অথচ তিনি জরিপ করে রেজাল্ট প্রকাশ করলেন যে 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। সেই সময় ব্যাপারটা সমালোচনা করে অনেকে বলেছিলেন যে সুজনের অফিসে বসে থেকে এই জরিপটা তৈরি করেছেন শত শত হাজার হাজার কোটি টাকার বিনিময়ে, কারণ মানে যাদের পারপাস তিনি সার্ভ করেন তাদের আসলে ফান্ডের কোনো অভাব নেই। তার মানে ফান্ড পেলে বাংলাদেশের এই এনজিওর তথাকথিত সুশীল সমাজ এরা যা ইচ্ছা তাই যে জরিপ করে মানুষকে খাওয়াতে পারে, সেই চেষ্টা আমরা তার বেলাতে দেখেছি। আবার এই মানে গণভোট হতে হবে এটার ব্যাপারে প্রচণ্ড তিনি জনমত তৈরি করার চেষ্টা করেছেন এবং গণভোট যে সংবিধানে নেই, সংবিধান বিরোধী, সেই ব্যাপার যখন কেউ বলেছে তখন সেটাকে নানাভাবে মানে বোঝানোর চেষ্টা করেছেন যে সংবিধানে না থাকলেও এটা বৈধ। অথচ তিনি নির্বাচন কমিশন সংক্রান্ত মানে সংস্কার কমিশনের প্রধান ছিলেন প্রথমে। নির্বাচন কমিশনের যে সংস্কার, সেই সংস্কারের প্রস্তাবগুলো তিনি করেছেন এবং সেখানে দেখলাম কি যে নির্বাচন কমিশনের সংস্কার বলতে আদতে কিছুই নেই। দুটো কাজ নির্বাচন কমিশন আলাদা কিছু করেছে, গণভোটের মতো মানে দেশের টাকা ধ্বংস করেছে, যেটা সংবিধান বিরোধী কার্যক্রম, যেটা এখন প্রমাণিত হয়েছে। বিএনপি যখন গণভোট অ্যাকসেপ্ট করেনি, সংসদে পাশ করেনি, ওটা অলরেডি অবৈধ ঘোষণা হয়েছে, কারণ বিএনপি বলছে যে এটা সংবিধানে নাই, সংবিধানের বাইরে কোনো কিছু বিএনপি অ্যাকসেপ্ট করবে না।
সেটা করে অন্তত 1,500 কোটি টাকা নষ্ট করা হয়েছে। সরকার গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে গিয়ে ওই রিফাত রশিদদের হাতে কোটি কোটি টাকা তুলে দিয়েছে। শত শত কোটি টাকা সরকার মানে নষ্ট করেছে। ওই মোস্তফা সরোয়ার ফারুকীর শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ে নির্বাচন কমিশন থেকে 46 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার জন্য। কি ক্যাম্পেইন ফারুকী করেছেন সেগুলো তো আমরা দেখেছি, কয় টাকা খরচ হয় সেটাও বুঝেছি। যাদের এই সম্পর্কে জ্ঞান আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন সংস্কার করলো কি, দেখা গেল যে এবারের নির্বাচনে পোস্টার ছাপানো যাবে না, এটা একটা ব্যতিক্রম হলো। আরেকটা হচ্ছে না ভোটের অপশন হলো, কিন্তু ওই সুজনের বদিউল আলম মজুমদার না ভোটের অপশনটা এমনভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আনালেন যে সব আসনে না ভোটের অপশন তিনি রাখলেন না। তিনি রাখলেন কোথায়, যে যেখানে একজন মাত্র প্রার্থী হবেন সেখানে শুধু না ভোট হবে। অথচ আমার অধিকার মানে বহুদিন থেকে তারাই অধিকারের কথা বলেছেন যে প্রত্যেকটা নাগরিকের তার আসনের প্রার্থীদের পছন্দ না হলে না ভোট দেওয়ার অধিকার থাকা উচিত। অথচ তাদের বলা সেই আলাপই তিনি সংস্কার কমিশনের প্রধান হয়ে বাস্তবায়ন করেননি। গণভোট জোর করে করিয়ে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ড করেছেন। সংস্কার কমিশনে, ঐক্যমত্য কমিশনের বড় একটা ফিগার হিসেবে প্রতিনিয়ত তিনি মিটিং করেছেন, চা নাস্তা খেয়েছেন, পোলাও কোরমা খেয়েছেন, লাখ লাখ টাকা প্রতিদিন ওই সম্মানী গ্রহণ করেছেন, গাড়ির তেলের টাকা নিয়েছেন, এই কাজগুলো করেছেন। এখন এসে তিনি বলছেন যে রাষ্ট্রপতি লুটেরার সহযোগী, তার জেলে থাকা উচিত, তিনি কেন বঙ্গভবনে আছেন। কি বলছেন একটু শুনি। সেখানে তাকে বলতে শুনছি যে সুজন সম্পাদক তিনি বলছেন যে এস আলম 2017 সালে ইসলামী ব্যাংক দখলের সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসেবে লুটের সহযোগী ছিলেন আজকের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। লুটেরার সহযোগী হিসেবে এখন থাকার কথা জেলে, অথচ আছেন বঙ্গভবনে। এ নিয়ে জাতি হিসেবে আমরা আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি কিনা, মাথা উঁচু করে কথা বলতে পারি কিনা, সেই প্রশ্ন রেখে গেলাম। তিনি এই সকল কথা বলেছেন। মানে এস আলমের পক্ষে ইসলামী ব্যাংক দখলের এবং এই লুট করার ব্যাপারে রাষ্ট্রপতি সহযোগিতা করেছিলেন, এই জন্য তার জেলে থাকা উচিত। এখন আমরা একটু ইসলামী ব্যাংকেই থাকি। আমরা শেখ হাসিনা সরকার পতনের পরে ধরে নিলাম এস আলমকে দিয়ে ইসলামী ব্যাংক দখল করিয়ে নেওয়া হয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পরে ইসলামী ব্যাংক দখল করলো কারা যেন, কোন রাজনৈতিক শক্তি এবং কাদের ইন্ধনে? যাদের ইন্ধনে হলো, তখন আপনি একটা কথাও বললেন না কেন? এই যে ইসলামী ব্যাংক লুটপাট হলো, ইসলামী ব্যাংকে রাজনীতি ঢোকানো হলো, ইসলামী ব্যাংক কেউ কেউ দখল করলো, ইসলামী ব্যাংক এমনকি বাংলাদেশ ব্যাংকও তো দখল করলো। বাংলাদেশ ব্যাংক, বিশ্ববিদ্যালয়গুলো দখল হলো। প্রফেসর ইউনূস নিজের 666 কোটি টাকা কর্মকুব করালেন। তিনি তার নিজের প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নিয়ে দিলেন। তিনি বিনা টেন্ডারে গ্রামীণ ফোনকে শত শত কোটি টাকার তরঙ্গ বরাদ্দ, শত শত না, প্রায় 2,500 কোটি টাকার তরঙ্গ বরাদ্দ দিলেন কোনো ধরনের টেন্ডার ছাড়া। এমন কোনো কাজ তিনি নিজের মামলাগুলো উইথড্র করিয়ে নিলেন। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মানে ক্ষতি করে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা কমিয়ে দিলেন। এত এত যে কাজ করলেন এবং তার সাঙ্গপাঙ্গরা দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে ফেলল। নির্বাচন কমিশন সংক্রান্ত ব্যাপারেই বহু দুর্নীতির কথা শোনা যাচ্ছে। যে কমিশনের প্রধান তিনি ছিলেন। এই যে এত এত ব্যাপার ঘটল, সুজনের সম্পাদক কি প্রফেসর ইউনূসের আমলে কিংবা প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে 2-2.5 মাস হচ্ছে, এখন পর্যন্ত সেই লুটপাটের ব্যাপারে একটা কথা বলেছেন? বলেননি। কেন বলেননি? কারণ প্রফেসর ইউনূস সরকারের আমলে তিনি স্বার্থ উদ্ধার করেছেন। এবং সম্প্রতি নর্থ ইস্ট নিউজের 8 পর্বের যে ধারাবাহিক আমরা পড়েছি, শেখ হাসিনার রেজিম চেঞ্জের পেছনে কাদের ভূমিকা, সেখানে আমেরিকার প্রধান ভূমিকা। এবং আমেরিকা ভারতকে ম্যানেজ করে ভারতকে নীরব সাইলেন্ট করে ফেলেছিল, সেখানে ভারতেরও একটা ভূমিকা। এবং আমেরিকা একটা বড় ইনভেস্ট করে বাংলাদেশের ছাত্র, সুশীল সমাজ, এনজিও কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, তাদের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা লেয়ারে তাদেরকে কাজে লাগিয়েছে, তাদের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট করেছে, কোনো বাহিনীর মধ্যে টাকা ডিস্ট্রিবিউট করেছে। এই যে ভয়ঙ্কর খবরগুলো আমরা শুনছি, এই খবরগুলো কি তাহলে সত্য? মানে সুজনেও কি শত শত হাজার হাজার কোটি টাকা গিয়েছে যেন প্রফেসর ইউনূসের এই কর্মকাণ্ড নিয়ে তিনি একটা কথাও না বলেন?
প্রফেসর ইউনূস যখন 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিলেন, তখন কি সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার একবারও বলেছেন যে এই লুটপাট করা যাবে না? যখন গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারের 15% কমিয়ে দিলেন, 25% থেকে 10% করে দিলেন সরকারের, তাতে সরকারের হাজার হাজার কোটি টাকা লস হবে, তখন কি তিনি একবারও বলেছেন যে এই লুটপাটটা করা যাবে না? গ্রামীণ ফোনকে যখন বিনা টেন্ডারে তরঙ্গ বরাদ্দ দেওয়া হলো, তখন বদিউল আলম মজুমদার কি একবারও বলেছেন যে এই লুটপাটটা করা যাবে না? গণভোটের রেজাল্ট যখন নির্বাচনের রাতে দেয়া হলো না, পরের দিন দুপুরে গিয়ে একটা ঘোষণা দেয়া হলো যে গণভোটে 70% ভোট হ্যাঁ ভোট পড়েছে, 30% না ভোট পড়েছে। এই যে রেজাল্ট দিয়ে দেওয়া হলো, সুজনের সম্পাদক এর আগে বহু নির্বাচন নিয়ে বড় বড় কথা বলেছেন, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা সুষ্ঠু হয়নি, ওটা সুষ্ঠু হয়নি, এরকম বক্তব্য শুনেছি এবং আমরা মানে অ্যাপ্রিসিয়েট করেছি তাকে। বিশেষ করে শেখ হাসিনার আমলের নির্বাচন 14, 18, 24 এই 3টা নির্বাচন নিয়ে অন্তত সমালোচনাগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে এই সমালোচনাগুলো থাকা উচিত। কিন্তু প্রফেসর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের ব্যাপারে তিনি একটি টুশব্দ করেছেন যে গণভোটের রেজাল্টটা অন্য ভোটের রেজাল্ট রাত 12টার মধ্যে প্রতীকের রেজাল্ট সব আমরা জেনে ফেললাম, কিন্তু সারা রাতেও গণভোটের রেজাল্ট একেবারে দেয়াই হলো না। পরের দিন দুপুর 3টার সময় এসে গণভোটের রেজাল্ট নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হলো। এর পেছনে কি মেটিকুলাস ডিজাইন আছে সেই ব্যাপারে একটি টুশব্দ করেছেন তিনি? করেননি তো। এই যে আজকে বিভিন্ন বিশেষ করে জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে প্রফেসর ইউনূস বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, এই ব্যাপারে বদিউল আলম মজুমদার একটা কথা বলেছেন যে এটা সত্য নাকি মিথ্যা? বলেননি। এই এতগুলো চুপ করে থাকার কারণটা তাহলে কি? প্রফেসর ইউনূসের সরকারের যত দুর্নীতির খবর আমরা দেখেছি, যত কিছু অনিয়ম অনাচার দেখেছি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখেছি, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনা দেখেছি, বাউল নির্যাতনের ঘটনা দেখেছি, আমরা মব হাজার হাজার মবের ঘটনা দেখেছি, শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনা দেখেছি, আদালতে মব করে মানে ত্রাসের রাজত্ব কায়েম করতে দেখেছি, আদালতে মব করে বিচারক সরিয়ে দেওয়ার ঘটনা দেখেছি, সারা দেশে শত শত মানে 3 মাসে 3,300 শিক্ষককে মব করে স্কুল থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দেখেছি। একটা ঘটনাতেও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এই ব্যাপারে একটা কথা বদিউল আলম মজুমদার বলেছেন? বলেননি। বলেননি কেন? আজকে যখন আপনার মানে আপনাকে কেউ একজন বলিয়ে নিচ্ছে যে রাষ্ট্রপতি ওই এস আলম গ্রুপের ধান্দাবাজির সহযোগিতা করেছে, এখন রাষ্ট্রপতি একা হয়ে গেছেন, রাষ্ট্রপতিকে সাপোর্ট দেওয়ার মতো মানে অবস্থা কারণ নেই, এরকম একটা অবস্থাতে তিনি কি সুযোগ নিচ্ছেন রাষ্ট্রপতি সম্পর্কে এই কথা বলে? বদিউল আলম মজুমদার ওই কথা বলছেন ঠিকই, আবার যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকটাকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করেছে, 5টা ব্যাংককে একীভূত করার নামে 5টা ব্যাংককে দেউলিয়া করে ফেলেছে, এই ঘটনাগুলো নিয়ে একটা কথা বলেছেন তিনি? এই লুটপাট নিয়ে বলেননি তো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই বৈষম্যবিরোধী ছাত্রদের দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করিয়ে সেখানে 5 কোটি টাকা দেওয়ার চুক্তি করেছে গণভোটে হ্যাঁ ভোটের ক্যাম্পেনের জন্য। এই লুটপাটের ব্যাপারে একটা কথা বলেছেন বদিউল আলম মজুমদার? বলেননি তো। কেন বলেননি? কেন আপনি জাতির কাছে সেই মানে কি বলবো জরিপ তুলে ধরেছিলেন যে এদেশের 70% মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়? কাদেরকে ক্ষমতায় আনতে চেয়েছিলেন আপনি? কাদের পারপাস সার্ভ করেছেন? এই প্রশ্নগুলো যখন জাতি করবে, কোনো না কোনো একটা সময় তো করবে, তখন কি উত্তর দেবেন? আজকে বিএনপির বিরুদ্ধে যে বলা হচ্ছে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসেছে, কই একবারও তো বলছেন না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতায় আসেনি, বিএনপি ভোটেই ক্ষমতায় এসেছে এবং এইগুলো বাস্তবতা। বলেননি তো। পারলে তো আপনি সেটাকেই সাপোর্ট করেন যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, সেটাকে সাপোর্ট করতে গেলে নিজে পর্যন্ত ফেঁসে যাবেন, এই কারণে সেটা মানে সরাসরি সাপোর্ট করতে পারছেন না, কিন্তু সেটা আপনার অন্তরের কথা, কারণ আপনার মানে অন্তর আত্মা শান্তি পায়নি নির্বাচনের রেজাল্টে, তাই তো।